স্বাগতম, নমস্কার জানাই। আজকের চেনা চিত্র অজানা গল্প অনেকেরই কিন্তু জানা। বিষয়টি হচ্ছে গিয়ে ফিল্ম লাইনে বা ফিল্মি দুনিয়া বা সেলিব্রিটি দুনিয়া বলতে পারেন। প্রেম নাকি কেচ্ছা, এইটে। দেখুন, এই ফিল্মি ওয়ার্ল্ডে বহু স্ক্যান্ডাল শোনা যায় এবং সেগুলো এমন ভয়ঙ্কর মারাত্মক জায়গায় যায় যে সেগুলোকে সবটাই যে প্রেম বা ভালোবাসা বা বিবাহোত্তর জীবনে অন্য নারীর বা অন্য পুরুষের সঙ্গে একটু ভাব ভালোবাসা বা মেলামেশা, এগুলো তো বাস্তবিক জীবনে অনেকেরই হয়, অস্বাভাবিক কিছু না। এবং আজকের আধুনিক যুগে তো আগেকার মতো নয় যে আমরা দেখতাম যে আমাদের ঠাকুরদা বা ওই আমলে অসংখ্য ছেলে মেয়ে এবং তারা হাজব্যান্ড ওয়াইফ একটা সময় তারা দেখতো যে তাদের 7-10 জন ছেলে মেয়ে রয়েছে, তারাই এস্টাবলিশড হচ্ছে। হয়তো তাদের ওই প্রেমটা বা ভালোবাসাটা স্ট্যাগনেন্ট হয়ে যেত কিন্তু নিজেদের মধ্যেই, বা ওটাকেই তারা বাস্তব বলে মেনে নিত এবং সেটি স্বাভাবিক ব্যাপার ছিল। দেখুন, আমাদের ফিল্মি দুনিয়ায় তো শুরুটা যেটা হয় সেটা কিন্তু কলকাতা স্টুডিও থেকেই। প্রায় মুম্বাই স্টুডিও অনেক পরে হয়েছে, তো কলকাতাতে তখন হিন্দি ছবিও তৈরি হতো। এবং আমরা দেখেছি যে স্বাধীনতা উত্তর যুগে বাংলাদেশে যে সিনেমা হতো সেখানেও কিন্তু আমরা দেখেছি যে বাংলা ছবির থেকেও উর্দু ছবি হতো বাংলাদেশে বেশি। তো এখানে নানান রকম গাল গল্প নানান মানুষের শোনা যায় বিভিন্ন সময়। যেমন ধরুন, আগে একেবারে গোড়ার দিকে বাংলা চলচ্চিত্রে যারা অভিনয় করতে আসতেন যে মহিলারা, তাদের সম্বন্ধে অনেকেই শোনা যায় যে তারা খুব ভালো বাড়ির বা ভালো পরিবারের নাকি নয়, এবং এদের অনেকেই খুব খারাপ পল্লী থেকে উঠে আসা, এবং এদের অনেকেই কিন্তু তাদের সারনেমটি ব্যবহার করতেন না। একটা অদ্ভুত রকমভাবে তাদের পদবীর জায়গাটা দেবী বা দেব বা ইত্যাদি ইত্যাদি শুধু নামটা থাকতো। এরকম কিছু শোনা গেছে, সত্যি মিথ্যের ব্যাপারটা জানি না। তবে এদের জীবনে পরবর্তী অধ্যায় কিন্তু দেখা গেছে এরা বিবাহিত জীবনযাত্রা করেছে, এদের নিয়ে থিয়েটার সিনেমাও হয়েছে। এবং এটা তো বাস্তব যে আজকে বিনোদিনী যে হলটা তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে, সেটা কাজের কাজ হয়েছে। তো বিনোদিনী কে ছিল? বিনোদিনী সোনাগাছির একটি মেয়ে ছিল এবং তাকে পরিপূর্ণভাবে ভোগ করেছেন কিন্তু বিভিন্ন পুরুষ। কেন করেছেন? তার কারণটা হচ্ছে গিয়ে যে গিরিশ বাবু, যিনি নাট্যকার ছিলেন, তো সেই গিরিশ ঘোষ তিনি যেমন সোনাগাছি অঞ্চলের রামবাগান নাম ছিল তখন সেই জায়গাটি, তিনি যেমন সেই মহিলাদের সঙ্গে মিলেমিশে গেছেন, মানে তাদের জীবনের কি বলা যায়, খারাপভাবেই ধরে নিতে হয়, ফুর্তি আনন্দ ফুর্তি করেছেন, তেমন এই মেয়েদেরকেই বিভিন্ন বাবুর কাছে পাঠিয়ে দেওয়া হতো যে বাবু ধরে আনো, সে বাবু থিয়েটারের জন্য টাকা দেবে। এবং সে বাবু ধরে আনার জন্য বিনোদিনী যে বিভিন্ন সময় বিভিন্ন বাবু ধরে এনেছেন, তারা টাকা দিয়েছেন বলে গিরিশ ঘোষ কিন্তু থিয়েটার করেছেন। খুব বেদনাদায়ক, খুব প্যাথেটিক, কিন্তু বাস্তবিক ঘটনাটা তাই। তো সুতরাং এই থিয়েটারের জগৎ বা চলচ্চিত্র জগতের বাস্তবিক প্রাথমিক রূপ কিন্তু খুব সুমধুর ছিল না। তারও যে পরবর্তী অধ্যায় আধুনিক যুগে একেবারে ভয়ঙ্কর ভালো, দারুণ ভালো, বাড়ির থেকে আসছেন নিজের শটটা দিয়ে বাড়ি চলে যাচ্ছেন, এরকমও না। এখানেও কিন্তু কাজ পেতে গিয়ে বহু প্রডিউসারের সঙ্গে ঘনিষ্ঠতার ঘটনা শোনা গেছে বহু নায়িকার। সে এখানেও বটে, মুম্বাইতেও বটে, চেন্নাইতেও বটে, বিভিন্ন জায়গায়। প্রেমের ব্যাপারটা বলতে গেলে যেটা বোঝা যায় যে প্রেম হয়েছে, প্রেম ভেঙে গেছে, এরকম ঘটনা বহু আছে। দেবানন্দ দারুণ সুন্দর পুরুষ ছিলেন এবং শেষ দিন অবধি সুন্দর দেখতে যদি কোনো পুরুষ থাকে তার মধ্যে অন্যতম একজন দেবানন্দ। দেবানন্দের সঙ্গে সুরাইয়ার প্রেম ছিল। সুরাইয়ার সঙ্গে দেবানন্দের প্রেমটা বিয়ের দিকে যাচ্ছিল। সুরাইয়া মুসলিম ছিলেন, কাজেই দেবানন্দের পরিবার তো বটেই, সুরাইয়ার পরিবার থেকেও কিন্তু সেটা মেনে নেওয়া হয়নি, কাজেই তাদের বিয়ে হয়নি। দেবানন্দ খুব ব্যর্থ হয়েছিলেন। পরবর্তী অধ্যায়ে তিনি ফের প্রেমে পড়লেন কল্পনা কার্তিকে, তাকে বিয়ে করেছিলেন, কিন্তু সুরাইয়ার সারা জীবনে কাউকে বিয়ে করেননি। তিনি দেবানন্দকে এতটাই ভালোবাসতেন, কিন্তু তাদের ঘনিষ্ঠতা ছিল বলাই বাহুল্য। ওয়াহিদা রহমানের কাছ থেকে শুনেছি যেটা, যে দেবানন্দের সঙ্গে বন্ধুত্বটা প্রায় প্রেম পর্যায়ে অনেক নায়িকারই হয়ে গিয়েছিল। এবং দেবানন্দ নাকি ওয়াহিদা রহমানকে বলতেন
যে তুমি আমাকে দেব বলে ডাকো। আমাদের এই বাংলাতে এরকম ঘটনা উত্তম কুমারের সম্বন্ধে শোনা যায়, যে উত্তম কুমার সুখী পরিবার, তিনি তার নিজের যে ভবানীপুরের বাড়িতে যথেষ্ট সুখে ছিলেন, প্রেম করেই বিয়ে করেছিলেন। কিন্তু সিনেমায় আসার পর তিনি পরবর্তী অধ্যায়ে পটাপট প্রেমে পড়ে গেলেন কিন্তু সুপ্রিয়া দেবীর, এবং সুপ্রিয়া দেবীর সঙ্গে তিনি থাকা শুরু করলেন। এখন সেটা বিবাহ হয়েছিল, বিবাহ তো সম্ভব না, কারণ হিন্দু ধর্ম একটা বিবাহ থাকতে তাকে বাতিল করে দিয়ে আরেকটা বিবাহ তো সম্ভব না। সুতরাং ধরে নিতে হবে যে ওটা আনঅফিসিয়ালি তারা একসাথেই থাকতেন। উত্তম কুমারের সম্বন্ধে যেটা সাবিত্রী চট্টোপাধ্যায়ের কাছ থেকে শোনা গেছে, তিনি সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে একটা প্রেম ছিল, তুই তুকারির সম্পর্ক ছিল ঠিকই, তবে খুব ঘনিষ্ঠতা ছিল, এবং সাবিত্রীকে বিয়ে করতেই দেননি উত্তম কুমার। পরবর্তী অধ্যায় দীপঙ্কর দে একবার একটা কথায় বলেছিল যে তার সঙ্গেও নাকি বহু নায়িকার প্রেম ছিল, এবং দীপঙ্কর দে একেবারে লাট্টু পুরুষ ছিলেন নাকি এই দুনিয়ায়। তার সঙ্গে অপর্ণা সেনের ঘনিষ্ঠতার কথাও শোনা যায়। তাকে পরিষ্কারভাবে কোনো একটা সময় বলা হয়েছিল যে সুমিত্রা মুখার্জি বলে একজন নায়িকা ছিলেন, তার সঙ্গে যেন ঘনিষ্ঠতা না করা হয়, কারণ সুমিত্রা মুখার্জি তখন একজন অবাঙালি প্রযোজকের সঙ্গে একসাথে থাকতেন, এবং তিনি দীপঙ্কর দেকে বলেছিলেন যে তুমি ইসকা সাথ মত যাও। আবার অপর্ণা সেনের দ্বিতীয় স্বামী, তিনি নাকি দীপঙ্কর দেকে কোনো এক সময় বলেছিলেন যে আমার বউয়ের সঙ্গে তো তুমি প্রেম করো। তো এসব ব্যাপার স্যাপারগুলো শুনেছি, সব শোনা কথা, লেখা কথা, তারা তো আর নিজের মুখে বলেননি কেউ যে এই ব্যাপার হয়েছে। তো অপর্ণা সেন জীবনে 3বার বিয়ে করেছেন, করতেই পারেন, তার মনে হয়েছে তিনি করেছেন। ভালো মন্দ বিচারের তো জায়গা না, দে আর সেলিব্রিটি টপ, তাদের এই ব্যাপারগুলো থাকেটাকে। এখন ঘটনা হচ্ছে যে মুম্বাই বাজারে এইগুলো জলভাতের মতন। যেমন সঞ্জয় দত্তের সঙ্গে কিন্তু প্রেম ছিল মাধুরী দীক্ষিতের, অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল, কিন্তু তাদের কোনোভাবে বিয়ে হয়নি, কারণ সঞ্জয়ের খুব আগোছাল জীবনযাত্রা ছিল, তিনি নেশা করতেন, এই করতেন, সেই করতেন। আবার আমির খান 3টে প্রেম করেছেন, কিন্তু তার ভালো লাগার একজন বিশেষ নায়িকা ছিলেন, যেটা তিনি কতটা স্বীকার করেছেন জানি না, কিন্তু তার নায়িকা স্বীকার করেছেন। তার জীবনের প্রথম রোম্যান্টিক নায়িকা যিনি জুহি চাওলা, তিনি জুহির সঙ্গে সব কিছু শেয়ার করতেন। তারপরে কদ্দূর সেই ব্যাপারটা গিয়েছিল জানি না, কিন্তু জুহি এবং আমিরের মধ্যে বেশ একটা গভীর সম্পর্ক ছিল। সেরকম সলমান খান অসংখ্য প্রেম করেছেন, এবং সলমান খানের মতন সুন্দর পুরুষ ধর্মেন্দ্র ছাড়া ভারতবর্ষের ইতিহাসে, আর আমাদের কলকাতার সৌমিত্র বাদ দিন, কিন্তু ওরকম পুরুষালী চেহারা এবং দারুণ সুন্দর দেখতে, ম্যানলি ব্যাপার ট্যাপার যেগুলো বলে, সেটা পরবর্তী অধ্যায়ে ঋত্বিক রোশনের মধ্যে খানিকটা পাওয়া গিয়েছিল। তো এই ধর্মেন্দ্র এবং সলমান খান অসংখ্য প্রেম করেছে, অসংখ্য, এবং বিয়ে করেছেন এরা, কিন্তু ধর্মেন্দ্র বিয়ে করেছেন দ্বিতীয়বার হেমা মালিনীকে, ধর্ম পরিবর্তন করে, যার জন্য দ্বিতীয় পক্ষে তার 2টি সন্তান, প্রথম পক্ষে তার 3টি সন্তান, 3টি না 4টি যাই হোক। তো এটা একটা ঘটনা যেমন ঘটেছে, তেমন ধর্মেন্দ্রের সঙ্গে মীনা কুমারীর প্রেম ছিল। ধর্মেন্দ্র বেশ ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন নায়িকাদের সঙ্গে, এটাও বলেছেন, এবং ধর্মেন্দ্রকে অগ্রাহ্য করা যায় না, জয়াপ্রদার মতন নায়িকা পর্যন্ত বলেছেন। রাজেশ খান্নারও কিন্তু প্রেম ছিল, অঞ্জু মহেন্দ্রর সঙ্গে প্রেম ছিল, পরে তিনি ডিম্পলকে বিয়ে করেন প্রায় জেদাজেদি করে। তারপরও তার জীবনে টিনা মুনিম আসেন, যিনি এখন আম্বানি পরিবারের অন্যতম একজন সদস্য। আবার এই টিনা মুনিমের সঙ্গে সঞ্জয় দত্তেরও প্রেম ছিল। সুতরাং এই যে ব্যাপার স্যাপারগুলো ছিল, এরা প্রত্যেকেই কিন্তু প্রেম করেছেন, ঘুরেছেন, ফিরেছেন, কিন্তু অসুখী জীবনযাত্রা এদের প্রত্যেকের। এবং ঘাঁটলে দেখা যাবে, যেমন শাহরুখ খানের সম্বন্ধে বলা যেতে পারে, যেটা যে শাহরুখ খান আবার পারফেক্ট জেন্টলম্যান, তার বউকে চিরকাল ভালোবেসে গেছেন, এবং হ্যাঁ, গৌরী তার বউ, দুজনেই দিল্লির অধিবাসী। আগে গৌরী চলে যায় বম্বেতে, পরে শাহরুখ খান তার পেছন পেছন যায়। গৌরীর প্রেমী তাকে টেনে নিয়ে গিয়েছিল, তারপর তিনি সুপারস্টার হয়ে যান। কিন্তু অদ্যাবধি তাদের দীর্ঘদিন বিয়ে থা হয়ে গেছে, তার ছেলে এখন সিনেমা করছে বা ফিল্ম লাইনে এসছে টেসছে, যাই হোক, তিনি একবারে লয়াল ছিলেন তার বউয়ের ব্যাপারে, আমার বউ, অ্যান্ড দ্যাটস দ্য এন্ড। প্রসেনজিতের যেমন 3টে বিয়ে হয়েছে, দেব অসংখ্য মহিলার সঙ্গে তার সম্পর্ক শোনা যায়, কিন্তু তারপর বিয়ে হয়নি। কিন্তু জেন্টলম্যান বলতে অনেকেই হয়তো আছেন, একজন জেন্টলম্যান, তিনি জীবনে একটি প্রেম করেছেন এবং কোনো নায়িকার সঙ্গে জাস্ট হ্যালো হাই ছাড়া কাটাননি, তিনি সব্যসাচী চক্রবর্তী। ফলে এই যে প্রেম ভাঙা, প্রেম কেচ্ছা ইত্যাদি ইত্যাদির ব্যাপার, এগুলো ফিল্ম দুনিয়া বা সিনেমা দুনিয়া তো আছেই।
বলবো আরও ঘটনা, কিন্তু আজকের মতন এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন।